এশিয়া মহাদেশে চরমভাবে উন্নতি করা 4টি বাঘের ভেতর একটি হলো হংকং, যেখানকার চাকচিক্য, আধুনিকতা আর উঁচু উঁচু দালান আপনাকে তো অবাক করবেই, কিন্তু এর পাশাপাশি 2,20,000 জনের জীবন আপনাকে রীতিমতো চমকে দেবে। যেখানে রাস্তার প্রতিটি কোণে বিশ্বের সবচেয়ে দামি সুপারকারগুলো ঘোরে, আর তার ঠিক পাশেই কয়েকশো ফুট ওপরে হাজার হাজার মানুষ বসবাস করে পশু পাখির মতো খাঁচায় বন্দী হিসেবে, যা দেখে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, জীবন কি এর চেয়েও খারাপ হতে পারে? হংকং চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল। এটি চীনের দক্ষিণ উপকূলে শেনজেনের ঠিক দক্ষিণে অবস্থিত। হংকং ল্যান্ডস ডিপার্টমেন্টের 2026 সালের তথ্য অনুযায়ী হংকংয়ের মোট স্থলভাগের ক্ষেত্রফল 1114 বর্গ কিলোমিটার এবং জলভাগের ক্ষেত্রফল 1640 বর্গ কিলোমিটার। অর্থাৎ হংকংয়ের সর্বমোট ক্ষেত্রফল 2754 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের বরিশাল জেলার সমান। মনে রাখবেন, বরিশাল বিভাগ নয়, বরিশাল জেলার সমান। একই সমান হওয়ার পরেও বরিশাল জেলাতে 23,24,000 মানুষ বসবাস করলেও হংকংয়ে বসবাস করে প্রায় 75 লক্ষ মানুষ। তাও আবার হংকংয়ের 60% সমুদ্র বা পানি। অর্থাৎ এই 75 লক্ষ মানুষ শুধুমাত্র 1114 বর্গ কিলোমিটার স্থলভাগের কিছু অংশে গাদাগাদি করে বসবাস করে। তাই তো হংকংয়ে জনঘনত্ব খুবই বেশি, যা বাংলাদেশের জনঘনত্বকে ছাড়িয়ে অনেকটা বেশি উপরে উঠে গেছে। হংকং কোনো একটি একক এলাকা নয়, বরং এটি প্রায় 263টি দ্বীপের সমন্বয়ে গঠিত। অনেক দ্বীপে ব্যক্তিগত গাড়ির ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, ফলে সেই সকল দ্বীপে যাতায়াতের প্রধান মাধ্যম হল সাইকেল বা নৌকা। এখানে প্রায় 100টিরও বেশি এমন দ্বীপ রয়েছে যেখানে কেউ বসবাস করে না। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুটি হল হংকং চুয়াই মাকাও সেতু। এই সেতুটি হংকংকে চুয়াই এবং মাকাওয়ের সাথে যুক্ত করেছে। 55 কিলোমিটার লম্বা এই ব্রিজ তৈরি করতে প্রায় 4 লক্ষ টনেরও বেশি স্টিল ব্যবহার করা হয়েছে, যা দিয়ে 60টিরও বেশি আইফেল টাওয়ার বানানো সম্ভব ছিল। এটি আধুনিক প্রকৌশলের এক বিস্ময়। হংকং পৃথিবীর অন্যতম ধনী ও উন্নত অঞ্চল হিসেবে পরিচিত। ছোট জায়গা হলেও এটি বিশ্বের বড় আর্থিক ও বাণিজ্যিক কেন্দ্রগুলির একটি। এখানে অসংখ্য আন্তর্জাতিক ব্যাংক, বড় বড় কোম্পানির অফিস এবং ব্যস্ত সমুদ্র বন্দর রয়েছে। মাথাপিছু আয়ের দিক থেকে হংকং বিশ্বের শীর্ষ ধনী অঞ্চলগুলোর মধ্যেই পড়ে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের 2026 সালের হিসাব অনুযায়ী হংকংয়ের পার ক্যাপিটা নমিনাল জিডিপি 59,640 মার্কিন ডলার, যা 22তম বৃহত্তম। এটি ফিনল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স বা নিউজিল্যান্ডের মতো উন্নত দেশের কাছাকাছি বা এদের চেয়েও বেশি। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025 অনুযায়ী হংকংয়ের অবস্থান 8। এই সূচকে এটি অত্যন্ত উঁচু ক্যাটাগরিতে পড়ে, অর্থাৎ এই দেশ বা অঞ্চলটি দীর্ঘায়ু, শিক্ষা ও জীবনযাত্রার মানের দিক থেকে অত্যন্ত উন্নত। হংকং একটি অত্যন্ত উন্নত আর্থিক কেন্দ্র, যেখানে কম ট্যাক্স, মুক্ত বাণিজ্য ও আধুনিক অবকাঠামো রয়েছে। এখানে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বন্দর ও বিমানবন্দরগুলোর মধ্যে একটি আছে, যা এশিয়ার ফাইন্যান্সিয়াল হাব হিসেবে পরিচিত। 1960 থেকে 1990-এর দশকের মধ্যে এশিয়ার 4টি অঞ্চল বা দেশ অত্যন্ত দ্রুত শিল্পায়ন এবং রপ্তানি নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে খুব তাড়াতাড়ি অনুন্নত অবস্থা হতে উন্নত ও উচ্চ আয়ের দেশে পরিণত হয়। এদেরকে এশিয়ার 4 বাঘ বলা হয়, যার একটি হলো হংকং। বাকি 3টি হলো তাইওয়ান, সাউথ কোরিয়া এবং সিঙ্গাপুর। হংকংয়ের মুদ্রা হলো হংকং ডলার, যা বিশ্বের 9ম সর্বাধিক লেনদেন হওয়া মুদ্রা। 1 হংকং ডলার সমান বাংলাদেশের 15 টাকা 70 পয়সা। পৃথিবীতে যে কয়টি দেশ বা অঞ্চলের মানুষের আইকিউ অত্যন্ত বেশি, হংকং তাদের ভিতরে একটি। হংকংয়ের মানুষের গড় আইকিউ প্রায় 105-এর মতো। উন্নত স্বাস্থ্যসেবা এবং জীবনযাত্রার মানের কারণে হংকংয়ের মানুষের গড় আয়ু বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আকাশচুম্বী দালান, আধুনিক শপিং মল এবং প্রযুক্তির ব্যাপক ব্যবহারের কারণে একে ভবিষ্যতের শহরও বলা হয়। বাংলাদেশ বা ভারতে আমরা উঁচু দালান দেখে অভ্যস্ত হলেও হংকংয়ের দালানগুলোকে যদি আপনি ভালো মতো দেখতে যান, তাহলে আপনার ঘাড় ব্যথা হয়ে যেতে পারে। এখানকার এক একটা বিল্ডিং 60 থেকে 70 তলা হওয়া যেন একেবারে ডাল ভাত। এতটুকু ছোট্ট একটি জায়গা হংকংয়ে 8,000-এরও বেশি বিল্ডিং রয়েছে, যেগুলো 14 তলা বিশিষ্ট, এবং এখানে প্রায় 500-রও বেশি বিল্ডিং রয়েছে, যেগুলো 40 থেকে 50 তলা উঁচু। এখানে উঁচু বিল্ডিংয়ের সংখ্যা এতই বেশি যে যা নিউ ইয়র্ক বা দুবাইকেও পিছনে ফেলে দিয়েছে। পাহাড় এবং সমুদ্র বেষ্টিত হওয়ায় জায়গার অভাবের কারণে এখানে দালানগুলোকে আকাশ ছোঁয়া করা ছাড়া উপায় নেই। এই শহরটিকে বলা হয় ভার্টিক্যাল সিটি। এখানে সবসময় বিল্ডিং মেরামতের কাজ লেগেই থাকে, কিন্তু সবচেয়ে অবাক হবেন এটা দেখে যে এত আধুনিক শহরেও কোটি কোটি ডলারের দালান মেরামত করার জন্য লোহার বদলে বাঁশের মাচা বা স্ক্যাফোল্ডিং ব্যবহার করা হয়। একজন প্রকৌশলী অথবা সচেতন মানুষ হিসেবে এমন বাঁশের হাইটেক ব্যবহার দেখে আপনি রীতিমতো থমকে দাঁড়াতে বাধ্য হবেন। যদিও বাংলাদেশের গ্রামাঞ্চলে 2 থেকে 3 তলা বিল্ডিং তৈরিতে এমন বাঁশের মাচাই ব্যবহৃত হয়, কিন্তু এত বড় বিল্ডিং ও উন্নত দেশে এটার ব্যবহার সত্যিই অবাক করার মতো।
কিন্তু মনে রাখবেন, তারা কিন্তু ঢালাইয়ের মধ্যে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে না, শুধুমাত্র কখনো কখনো স্ক্যাফোল্ডিং বাঁশ দিয়ে তৈরি করে, যা তৈরি করার কথা ছিল লোহার পাইপ দিয়ে। হংকংয়ে জীবনযাত্রার খরচ পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুলগুলোর মধ্যে ধরা হয়। বিশেষ করে বাড়ি ভাড়া এখানে অত্যন্ত বেশি। ছোট একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিতেও এখানে অনেক টাকা লেগে যায়। শহরের মূল কেন্দ্রে বা সিটি সেন্টারে এক বেডরুমের একটি ছোট অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া প্রায় 20,000 থেকে 40,000 হংকং ডলার, বাংলাদেশি টাকাতে যা প্রায় 3,13,000 থেকে 6,26,000 টাকার সমান। তবে শহরের একটু বাইরে গেলেই এই খরচ অনেকটাই কমে যাবে। রেস্টুরেন্ট ও দৈনন্দিন জিনিসপত্রের দামও এশিয়ার অনেক দেশের তুলনায় বেশি, তবে বাড়ি ভাড়ার তুলনায় তা অনেকটাই কম, এবং এখানে যাতায়াত খরচও তুলনামূলক অনেক সাশ্রয়ী। তবে এখানকার মানুষের আয় তুলনামূলকভাবে বেশি, তাই স্থানীয় অনেকেই সেই খরচ সামাল দিতে পারে। উন্নত পরিবহন, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও আধুনিক সুযোগ সুবিধার কারণে মানুষ উচ্চ খরচের পরেও সেখানে থাকতে আগ্রহী। হংকংয়ের আকাশচুম্বী দালান আর আলোকোজ্জ্বল রাজপথের চাকচিক্যের আড়ালে লুকিয়ে আছে এক বুক ফাটা হাহাকার, যা যে কোনো বাংলাদেশিকে ব্যথিত করবে। এই শহরে আয় বৈষম্য এতটাই প্রকট যে একদিকে মুষ্টিমে কয়েকজন মানুষ অঢেল সম্পদের মালিক, আর অন্যদিকে প্রায় 2,20,000 জন মানুষ পশুর মতো মাত্র 16 বর্গফুটের কফিন হোমে মানবেতর জীবনযাপন করছে। এই কফিন হোম হল 15 থেকে 20 বর্গফুটের একটি কাঠের বাক্সের মতো ঘর, যেখানে মানুষ কবরের মধ্যে শুয়ে থাকার মতো করে দিনরাত কাটায়। এই ঘরটি এতটাই ছোট যে এখানে বসবাসকারী দাঁড়াতে পারে না, হাত পা ছাড়াতে পারে না, ঘুরে ফিরে বসারও জায়গা হয় না। এখানে কেউ যদি তার পোশাক পরিবর্তন করতে চায়, তবে তাকে শুয়ে বসে গড়িয়ে 10 মিনিটের মতো কসরত করে তারপরে জামা কাপড় পরিবর্তন করতে হয়। এখানে গরমে দম বন্ধ হয়ে আসে। ছারপোকার কামড় আর তীব্র আর্দ্রতার গুমোট গন্ধ বাতাসে মিশে থাকে। বাতাস চলাচলের সুযোগও এখানে তেমন নেই, শুধু একটা ছোট ফ্যান আর লাইটের এক টুকরো আলো। এই বিভীষিকাময় কৌটা ঘরের ভাড়াও নিছক কম নয়। প্রতি মাসে 2,800 থেকে 3,000 হংকং ডলার এর জন্য ব্যয় করতে হয়, যা বাংলাদেশি টাকাতে প্রায় 45,000 টাকার সমান। বিষয়টা কিছুটা এমন যে হাঁস মুরগি বা কবুতরের বাসায় যেভাবে হাঁস মুরগি বা কবুতর বসবাস করে, ঠিক তেমনই। যদিও হাঁস মুরগি বা কবুতর ঘুরতে পারে এবং মাথা উঁচু করতে পারে, তবে এখানকার মানুষ সেটাও পারে না। এখানে কেউ কারো নয়, সঙ্গী শুধুমাত্র একটি মোবাইল আর ইন্টারনেট সংযোগ। হাজারো মানুষের ভিড়ে এখানে সবাই বড্ড একা। এদের কোনো স্বপ্ন নেই। এই মানুষগুলো যেন শুধুমাত্র শ্বাস নেওয়ার জন্যই এই পৃথিবীর বুকে লড়াই করে টিকে আছে। অপরদিকে এখানকার আরেক শ্রেণীর মানুষ চরম ধনী। এই বৈষম্যের প্রধান কারণ অত্যাধিক বাসস্থানের দাম, জমির সীমিত সরবরাহ এবং বড় বড় ডেভেলপারদের একচেটিয়া নিয়ন্ত্রণ। এখানে প্রায় প্রতি 10 জনের মধ্যে একজনই মার্কিন ডলারে কোটিপতি। হংকং বিশ্বের অন্যতম ধনী শহরগুলোর একটি, যেখানে প্রচুর বিলিয়নিয়ার ও মাল্টিমিলিয়নিয়ার বসবাস করেন। জীবনযাত্রার ক্ষেত্রে তারা প্রচণ্ড বিলাসী। হংকংয়ের রাস্তায় বিশ্বের সবচেয়ে দামি সুপারকার আর ভিক্টোরিয়া হারবারে তাদের বিলাসবহুল প্রমোত্তরী বা ইয়ট দেখতে পাওয়া যায়। ধনীরা তাদের সম্পত্তি ও পুঁজি থেকে অসম্ভব লাভ করছেন, আর সাধারণ মানুষ তাদের বেতন দিয়ে কোনো রকম বেঁচে আছেন। এখানে সাধারণ খেটে খাওয়া মানুষ সারাদিন হাড় ভাঙা খাটুনি দিয়েও নিজেদের জন্য এতটুকু মাথা গোজার ঠাঁইও করতে পারছেন না। বৃদ্ধ বয়সেও বিশ্রাম না পেয়ে অনেককে রাস্তায় কাগজ কুড়াতে হয়। এই নিষ্ঠুর বাস্তবতায় মরে গিয়েও যেন শান্তি নেই, কারণ এখানকার কবরের জায়গাটুকুও সাধারণ মানুষের সাধ্যের বাইরে। তাই তো এখানে কবর কিছুদিনের জন্য ভাড়া দেওয়া হয়। উন্নয়নের এই অসম প্রতিযোগিতায় মানবিকতা আজ যেন পরাজিত, যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কেবলমাত্র সম্পদ বাড়লেই দেশ সুখী হয় না, যদি না সেই সম্পদে সবার সমান অধিকার থাকে। অন্তত কিছুটা সমবন্টন প্রয়োজন। তাই তো প্রায় সকল দিক থেকে উন্নত হলেও ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুযায়ী হংকংয়ের র্যাঙ্ক 90, যা এটা বোঝায় যে অর্থনীতি ও আধুনিকতা খুব উন্নত হলেও মানুষের মানসিক সুখ বা জীবন সন্তুষ্টি ততটা বেশি নয়। এর পেছনে রয়েছে অতিরিক্ত কর্মব্যস্ততা, ছোট বাসস্থান, উচ্চ জীবনযাত্রার খরচ, মানসিক চাপ, সামাজিক একাকিত্ব ইত্যাদি। তবে হংকং খুবই নিরাপদ একটি শহর বা অঞ্চল। এখানে খুন, ডাকাতি বা ছিনতাইয়ের মতো সহিংস অপরাধের হার অত্যন্ত কম। রাতে অনেক এলাকাতে মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে এবং গণপরিবহনও বেশি নিরাপদ বলেই ধরা হয়। পর্যটন এলাকাগুলোতে ভিড়ের মধ্যে মাঝে মাঝে পকেটমার বা ছোটখাটো চুরির মতো ঘটনা ঘটে, তবে একটু সচেতন থাকলে এটি এড়ানো সম্ভব। হংকং পুলিশ অত্যন্ত দক্ষ ও তৎপর। শহরের প্রতিটি কোণা সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত এবং বিপদে পড়লে পুলিশের সহায়তা পাওয়া খুবই সহজ। এখানকার গণপরিবহন পৃথিবীর অন্যতম সেরা ও সময়নিষ্ঠ। বাংলাদেশের ঢাকাতে বাসে ওঠার জন্য যেমন যুদ্ধ করতে হয়, হংকংয়ে তার সিটে ফোটাও নেই। এখানকার ট্রেন ব্যবস্থার অত্যন্ত নিখুঁত সময় জ্ঞান দেখে আপনি অবাক হয়ে যাবেন। ভাবখানা এমন যে আপনার হাত ঘড়ির সময় আপনি এই ট্রেন দেখে মিলিয়ে নেবেন। ঘড়ির কাঁটা ধরে ট্রেন আসে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই হাজার হাজার মানুষ সুশৃঙ্খলভাবে উঠে পড়ে। রাস্তাঘাটে কোনো হর্ন নেই, জ্যাম নেই, সবকিছু যেন একটি বিশাল রোবটের মতো নিখুঁতভাবে চলছে।
এখানকার পরিবহন ব্যবস্থার সবকিছু এত সুসংগঠিত যে অনেক মানুষই ব্যক্তিগত গাড়ি ছাড়া জীবন কাটায়। হংকংয়ের মানুষ ধর্মীয়ভাবে 48.9% নাস্তিক, 19% খ্রিস্টান, 13.3% তাওবাদী, 13.3% বৌদ্ধ, 4% মুসলিম, 1.3% হিন্দু এবং 0.2% অন্যান্য ধর্মের মানুষ। এখানকার মানুষ অত্যন্ত দ্রুতগতির জীবনযাপনে অভ্যস্ত। হংকংয়ের মানুষ যেন সারাক্ষণ দৌড়াচ্ছে। রাস্তা দিয়ে হাঁটার সময় দেখবেন কেউ ধীরে হাঁটছে না, এমনকি এসকেলেটরে দাঁড়িয়ে থাকলেও দেখবেন মানুষ তার উপর দিয়ে দৌড়ে উপরে উঠে যাচ্ছে। এখানে কেউ যেন সময় নষ্ট করতে চায় না। এখানে মানুষ পকেটে টাকা নিয়ে ঘোরে না বললেই চলে। আপনি হংকংয়ে একটিমাত্র অটোপাস কার্ড দিয়ে বাস, ট্রেন বা ফেরি থেকে শুরু করে সুপার শপের ভেন্ডিং মেশিন সবখানে পেমেন্ট করতে পারবেন। বাংলাদেশে যখন আমরা খুচরো টাকার জন্য রিক্সাওয়ালা বা দোকানির সাথে তর্ক করি, তখন এখানকার এই ক্যাশলেস জীবন আপনার কাছে জাদুর মতো মনে হতে পারে। হংকংয়ের প্রায় 60% পানি আর 40% ভূমি, আর সেই ভূমির আবার 40% জায়গা পার্ক ও প্রকৃতি সংরক্ষিত এলাকা। এখানে হাইকিং, ট্রেইল, সুন্দর বিচ ও জঙ্গল আছে। আমরা হংকংকে কংক্রিটের জঙ্গল বলে মনে করলেও এর মাত্র 25% এলাকা জুড়ে দালান কোঠা, আর বাকি 75% অংশই হলো পাহাড়, জঙ্গল এবং পার্ক। শহর থেকে মাত্র 15 থেকে 20 মিনিট বাসে বা ফেরিতে চড়লেই আপনি নির্জন কোনো সৈকত বা দুর্গম পাহাড়ি এলাকায় যেতে পারবেন। অনেকের মনে একটি প্রশ্ন জাগে, হংকং কি কোনো স্বাধীন দেশ? হংকং পুরোপুরি স্বাধীন দেশ নয়, আবার এটি চীনের সাধারণ একটি শহরের মতোও নয়। এটি চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল। 1997 সালে ব্রিটেন হংকংকে চীনের কাছে ফিরিয়ে দেয়। চীন তখন এক দেশ দুই ব্যবস্থা নীতির আওতায় হংকংকে উচ্চমাত্রার স্বায়ত্তশাসন প্রদান করে। এর ফলে হংকং নিজস্ব আইন, আদালত, মুদ্রা, পাসপোর্ট এবং অর্থনৈতিক ব্যবস্থা রাখতে পারে, কিন্তু প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতির বিষয়ে চীনের কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে। সহজ কথায় হংকং চীনেরই অংশ, তবে অনেকটাই আলাদা স্বাধীনতা ভোগ করে। এই ব্যবস্থা মূলত 50 বছর অর্থাৎ 2047 সাল পর্যন্ত চলার কথা। হংকং কোনো স্বাধীন দেশ না হওয়ার কারণে এর কোনো আনুষ্ঠানিক রাজধানী নেই, তবে হংকংয়ের প্রশাসনিক, রাজনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে সেন্ট্রাল এলাকাকে ধরা হয়। অনেকে মনে করেন লেনোভো কেবলমাত্র চীনের ব্র্যান্ড, কিন্তু লেনোভোর সদর দপ্তর হংকং এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। বিশ্বব্যাপী মানুষ এটাকে চীনা কোম্পানি হিসেবে বেশি চেনে, তবে লেনোভোর সাথে হংকংয়ের গভীর যোগসূত্র আছে। ভিটেক শিশুদের শিক্ষামূলক ইলেকট্রনিক খেলনা এবং কার্ডলেস ফোনের জন্য ভিটেক বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় নাম। আমেরিকার অনেক স্কুলও তাদের লার্নিং ল্যাপটপ বা খেলনাগুলো ব্যবহার করে। হংকং আধুনিক ও পরিচ্ছন্ন শহর হলেও বায়ুদূষণ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা। প্রচুর যানবাহন, জাহাজ চলাচল, নির্মাণ কাজ এবং আশেপাশের শিল্পাঞ্চল থেকে আসা ধোঁয়ার কারণে অনেক সময় বাতাসের মান খারাপ হয়ে যায়। বিশেষ করে গরম ও আর্দ্র দিনে দূষণের মাত্রা বেশি হয়। করাপশন পারসেপশন ইন্ডেক্স 2025 অনুযায়ী হংকংয়ের স্কোর 76। স্কোর 76 মানে হলো হংকং বিশ্বের অন্যতম স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত দেশ। এশিয়ার দেশগুলোর মধ্যে সিঙ্গাপুরের পরেই এর অবস্থান। এর মানে হলো সরকারি কাজকর্ম, পুলিশ, আদালত, ব্যবসা বাণিজ্যে দুর্নীতি তুলনামূলকভাবে অনেক কম। যদি প্রতিবেদনটিকে রুচিশীল মনে হয় তাহলে অনুরোধ করব ফেসবুকে শেয়ার করুন।